তো আজকে আমরা ফিজিক্যাল এবং পলিটিক্যাল জিওগ্রাফি ইন্ডিয়ার একেবারে ভারতের ভূগোল এই অধ্যায়ে শুরুর যে অংশটা সেটা আমরা আলোচনা করব। তো কেন এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ? কারণ ভারতের যে প্রাকৃতিক বিভাগ আছে এবং তার সাথে সাথে কিছু পলিটিক্যাল বিষয়, কোন রাজ্যের আয়তন কেমন, কোন রাজ্য কার সাথে বর্ডার শেয়ার করছে, কার ওপর দিয়ে কর্কট ক্রান্তি গেছে, কার ওপর দিয়ে মধ্য দ্রাঘিমা রেখা গেছে, এরকম বিভিন্ন বিষয়গুলো একসাথে আমাদের প্রচুর প্রশ্ন আসে একেবারে শুরুর অধ্যায়টা থেকে। তো এটা আমরা ম্যাপের মাধ্যমে জানব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফিজিক্যাল ম্যাপ রয়েছে আর একটা পলিটিক্যাল ম্যাপ রয়েছে। ফিজিক্যাল ম্যাপ আমাদের এখানে দেখতে পাচ্ছি ভারতীয় উপমহাদেশের অংশটা রয়েছে, ভারত দক্ষিণ দিকে, এখানে শ্রীলঙ্কা, এদিকে বঙ্গোপসাগর, এখানে আরব সাগর, এখানে উত্তরের দিকে হিমালয় পর্বতমালার অংশ, এদিকে মরুভূমি, সিন্ধু তার উপনদীর অংশগুলো, এখানে বাংলাদেশ, নেপাল, এই পুরো অংশটা, এবং এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে লাক্ষাদ্বীপ। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের যে পলিটিক্যাল ম্যাপটা রয়েছে সেটা, বিভিন্ন রাজ্য সমন্বিত যে পলিটিক্যাল ম্যাপ। এবং এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হয়ে থাকে। আমাদের মানচিত্রটা খুব ভালো করে স্টাডি করতে হবে। আমরা যখনই ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ব, আমাদের ম্যাপ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে এসে থাকে। তো আমরা সবসময় যখনই আমরা এটা প্র্যাকটিস করব, তখন কিন্তু আমরা ম্যাপ ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না। তো ম্যাপটা আমাদের খুব ভালো করে স্টাডি করতে হবে। আমি প্রত্যেকটা অংশ এখানে ম্যাপের মাধ্যমেই আলোচনা করব। তো ফিজিক্যাল ফিচার্স, আমাদের যে ভূপ্রাকৃতিক বিভাগ আমরা বলে থাকি, সেই ভূপ্রাকৃতিক বিভাগগুলো কিন্তু এখানে পরপর দেয়া রয়েছে। এখানে উত্তরে হিমালয় পর্বত, পশ্চিম হিমালয়, এটা মধ্য হিমালয় এবং এটা পূর্ব হিমালয়। মধ্য হিমালয়টা নেপালে পড়ছে, এই জন্য এটা ভারতের এই অংশের মধ্যে রাখা হয়নি। এদিকে পূর্ব হিমালয়, এদিকে পশ্চিম হিমালয়, এবং এইদিকে কারাকোরাম, জাস্কার, লাদাখ, এই পর্বতগুলো আছে, যেটাকে আমরা ট্রান্স হিমালয় বলি। এটা হিমালয়েরই অংশ, কিন্তু ট্রান্স হিমালয়। এখানে পশ্চিম দিকে থর মরুভূমি, এই জায়গাটা সেমি এরিড অর্ধশুষ্ক অঞ্চল, গুজরাট, এদিকে পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, এই যে অংশটা। তো পশ্চিম দিকটা আমরা যত যাব, আমরা যখন জলবায়ু পড়ব, ভারতের জলবায়ু পড়ব, তখন আমরা জানব যে পশ্চিম দিকে আমরা যত যাব, ভারতের পশ্চিম দিকে আমরা যত যাব, তত বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কমতে থাকে। আমাদের মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিম দিকে খুবই কম। তো এই জায়গাটা আমাদের রাজস্থান এবং তার আশপাশের অঞ্চলটা কিন্তু, রাজস্থান একেবারে শুষ্ক এবং তার পার্শ্ববর্তী অঞ্চল অর্ধশুষ্ক অঞ্চলে পরিণত হয়েছে। আচ্ছা, এখানে হিমালয়ের পাদদেশের এই যে অংশটা, এটা কিন্তু গাঙ্গেয় সমভূমি, একেবারে উত্তরপ্রদেশ, বিহার হয়ে আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত এটা বিস্তৃত। এটা পুরোটাই কিন্তু গাঙ্গেয় সমভূমি, পর্বতের পাদদেশের অংশটা গাঙ্গেয় সমভূমি। আর এই যে অংশটা, এইখানে উত্তর পূর্বের এই অংশটা ব্রহ্মপুত্র উপত্যকা, এটা আমরা বলি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা। তো এই জায়গাটাতে হিমালয়ের এদিকে এই অংশটা সিন্ধু, এখানে গঙ্গা এবং এখানে ব্রহ্মপুত্র উপত্যকা আমাদের সবচেয়ে বড় যে সমভূমি অঞ্চল সেটা তৈরি করেছে। আর তার পার্শ্ববর্তী অঞ্চলে যে উত্তর পূর্ব দিকে, এখানে উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল রয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যখন সমভূমি শেষ হচ্ছে, এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড বা মধ্যভাগের উচ্চভূমি। এখানে কিন্তু
মালভূমিগুলো রয়েছে, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, এদিকে ছোটনাগপুর মালভূমি, একেবারে মধ্য ভারত জুড়ে মালভূমি অঞ্চলটা রয়েছে। আবার দক্ষিণ দিকে গেলে আমরা দাক্ষিণাত্য মালভূমি পাবো, ডেকান প্লেটো, দাক্ষিণাত্য মালভূমি এখানে পাবো, একেবারে যেটাকে আমরা উপদ্বীপীয় মালভূমি বলি। এই জায়গাটা হচ্ছে উপদ্বীপ, ভারতের এই যে অংশটা, দক্ষিণে ভারত মহাসাগর, ডান দিকে বঙ্গোপসাগর, বাম দিকে আরব সাগর রয়েছে বলে এই জায়গাটাকে উপদ্বীপীয় ভারত বলা হয়। তো এই মালভূমিটাকেও উপদ্বীপীয় মালভূমি বলা হয়। দাক্ষিণাত্যের মালভূমি, যেটা কৃষ্ণ মৃত্তিকা যেখানে দেখতে পাওয়া যায়, তো এই পুরো অংশটা দাক্ষিণাত্যের মালভূমি। আচ্ছা, ভারতের এই যে পশ্চিম উপকূলের একেবারে পুরো পশ্চিম উপকূল জুড়েই আমাদের পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু রয়েছে, একেবারে উপর থেকে শুরু করে একেবারে এখানে কন্যাকুমারীর কাছাকাছি পর্যন্ত একটানা বিস্তৃত পশ্চিমঘাট পর্বতমালা। আর ডান দিকে আবার রয়েছে পূর্বঘাট পর্বতমালা। পশ্চিমঘাটের মতো এটা একটানা বিস্তৃত নয়, এটা কিন্তু ব্রেক ব্রেক রয়েছে বিস্তৃত। তো এদিকে পশ্চিমঘাট, এদিকে পূর্বঘাট। আর এখানে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ডান দিকে ভারত মহাসাগরে, আর বাম দিকে আমরা চলে গেলে দেখতে পাবো এই জায়গাটাতে লাক্ষাদ্বীপ রয়েছে, এখানে লাক্ষাদ্বীপ রয়েছে। আমরা আরও পরপর বিভিন্ন ম্যাপ দেখব, এটা একদম বেসিক একটা ম্যাপ যেখানে ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগটা ছোট করে দেখানো আছে। আচ্ছা, এইটা আরেকটু ফিজিক্যাল পোর্শনটা আরেকটু ডিটেলে দেয়া আছে, এটা আমরা দেখব। হিমালয়ের যে পুরো বিভাগটা এখানে ডিটেলে দেয়া আছে, যেটা বলছিলাম, একেবারে উত্তরে রয়েছে এখানে কারাকোরাম, তারপরে লাদাখ, জাস্কার, এখানে উচ্চ হিমালয়, তারপরে পীরপাঞ্জাল, এই পরপর এখানে পর্বতমালাগুলো রয়েছে। আমরা এগুলো ফিজিক্যাল পোর্শনটা যেদিন ডিটেলে আলোচনা করব সেটা এখানে আলোচনা করব। মোটামুটি এখানে আমরা একটা ওভারঅল আইডিয়া করে নেব। তাহলে পুরো ভারতের উত্তর অংশ জুড়েই কিন্তু এখানে রেড কালারে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হিমালয়ের বিস্তারটা দেখানো আছে। এবং উত্তর দক্ষিণে যে হিমালয়ের 4টে ভাগ, শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস, সেটাও কিন্তু এখানে সুন্দর করে পরপর দেখানো আছে। এদিকে উত্তর পূর্বের যে পাহাড়ি অঞ্চল, সেটাও আমরা দেখতে পাচ্ছি, গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড় রয়েছে এখানে মেঘালয়। এদিকে পাটকই, মিকির, বরেল, মিজো, এই সমস্ত পাহাড় আছে উত্তর পূর্ব দিকে। আরাবল্লী পর্বত রয়েছে এই জায়গাতে, উত্তর দক্ষিণে কিছুটা বিস্তৃত আরাবল্লী। এখানে রয়েছে বিন্ধ্য পর্বত, তারপরে রয়েছে সাতপুরা। এখানে আরেকটু স্পষ্ট পর্বত অঞ্চলগুলো, এখানে বিন্ধ্য, এখানে সাতপুরা, আরাবল্লী, এদিকে পশ্চিমঘাট, এদিকে পূর্বঘাট, আর এদিকে উত্তর পূর্বে পাহাড়ি অঞ্চল। এগুলো হচ্ছে মূল পর্বতের যে অংশ, সেগুলো। আরও কিছু ছোট বড় পাহাড় পর্বত সারা ভারতবর্ষ জুড়েই ছড়িয়ে রয়েছে, সেগুলো আমরা পরে ডিটেলে ম্যাপে দেখব। ওভারঅল এই অংশটা, এবং এখানে নদীগুলো দেখানো আছে। এখানে সিন্ধু এবং তার উপনদীগুলো পশ্চিমে এদিক দিয়ে চলে গেছে, সিন্ধু এবং তার উপনদীগুলো চলে গেছে। এখানে গঙ্গা, যমুনা চলে গেছে, এদিকে ব্রহ্মপুত্র তিব্বতের উপর দিয়ে প্রবাহিত ভারতে প্রবেশ করেছে, বাংলাদেশে চলে গেছে, তারপরে পদ্মার সাথে মিলিত হয়েছে। এদিকে নর্মদা, তাপ্তি, এখানে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তো ওভারঅল এখানে আমরা এই ফিচার্সগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার খুব প্রশ্ন আসতে দেখা যায়, সেটা হচ্ছে মাউন্টেন পাস থেকে, বা মাউন্টেন পাস কাকে বলে? আচ্ছা, আপনারাই বলুন, মাউন্টেন পাস কাকে বলা হয়? পর্বতের মাঝখানে যে রাস্তাটা যাওয়া যায়। হ্যাঁ, মানে রাস্তা, মানে যেখান দিয়ে যাতায়াত করা সম্ভব। পর্বতের আমরা তো পর্বত ডিঙিয়ে যেতে পারি না। আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, বা মূলত মানে বাণিজ্য করতে যাওয়া যখন হয়, তখন তো আর পর্বত ডিঙানো সম্ভব নয় ট্রেকিং করে। তখন এমন একটা জায়গা দিয়ে যেতে হয়, যে জায়গাটা নিচু জায়গা, যেটা উপত্যকা। এখানে একটা পাশের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে পর্বতের একটা বড় অংশ রয়েছে, এদিকে পর্বতের অংশ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি উপত্যকা অংশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। তো এইটাই হচ্ছে মাউন্টেন পাস। এবার যেহেতু আমাদের পুরো উত্তর ভারতটা জুড়েই হিমালয় পর্বতমালা রয়েছে,
সেখানে এরকম কিছু পাস, যে পাসগুলো ছাড়া কিন্তু যাতায়াতই সম্ভব নয়, সেই পাস কোথায় কি আছে সেটা আমাদের জানতে হয় এবং প্রচুর প্রশ্ন এখান থেকে এসে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো, এটা অতটা স্পষ্ট নয়, এর পরেরটা দেখব। এখানে খুব সুন্দর করে দেয়া আছে প্রত্যেকটা। এইটা হচ্ছে এইখানটা লাদাখ, এই অংশটা। এদিকে আমরা দেখব এই ছাংলা, পেন্সিলা, লানাকলা, এই জায়গাটা খারদুংলা, জজিলা, পীরপাঞ্জাল পাস, বানিহাল পাস, এই সব পাসগুলো জম্মু কাশ্মীর এবং লাদাখে পরপর রয়েছে। হিমাচল প্রদেশে খুব গুরুত্বপূর্ণ, এখানে রয়েছে সিপকিলা, রোটাং পাস, দেবা পাস, বড়লাচা পাস। আচ্ছা, উত্তরাঞ্চল মানা পাস, নীতি, লিপুলেখ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা থেকে এখানে প্রশ্ন আসে, এই পাসটা কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে। আচ্ছা, এখানে দেখব সিকিমে নাথুলা এবং জেলেপলা, অরুণাচল প্রদেশে বোমডিলা, এখানে ইয়াংয়াপ, ব্রহ্মপুত্র এই ইয়াংয়াপের এখান দিয়ে প্রবেশ করছে, এখানে দিহং অরুণাচল প্রদেশে। তাহলে এই যে পাসগুলো, মাউন্টেন পাসগুলো কোন রাজ্যে কোথায় রয়েছে, আমরা এটা কিন্তু মানচিত্রের মাধ্যমে খুব পরিষ্কারভাবে দেখতে এবং মনে রাখতে পারবো। আমরা যদি সাধারণভাবে এটা পড়ি, এমনি বই থেকে পড়লাম, সেটা কিন্তু মনে রাখাটা খুব কঠিন হয়। তো আমরা যখন স্পষ্ট পরিষ্কার এরকম একটা মানচিত্রের মধ্যে সেটা দেখব, সেটা মনে রাখাটা কিন্তু অনেক বেশি আমাদের সহজ হবে। এবার কিছু পাহাড়, আমি বলছিলাম যে ডিটেলে আমাদের অনেক কিছু এখানে আছে। এখানে সাতপুরা, বিন্ধ্য, আরাবল্লী তো রয়েছে। এই যে জায়গাটা, এখানে অজন্তা, অজন্তা গুহাচিত্র আমরা পড়ি, তো সেই অজন্তা এই জায়গাটাতে, অজন্তা রেঞ্জ, বালাঘাট, হরিশ্চন্দ্র রেঞ্জ, এগুলো এখানে দেখতে পাওয়া যায়। ঠিক সাতপুরা, তারপর নিচেই, তার নিচেই পরপর পরপর এটা আমরা দেখতে পাই। আচ্ছা, মহাকাল এই জায়গাটাতে, মহাকাল সাতপুরার এই যে এক্সটেনশন, এদিকে আমরা দেখব আরেকটু পরেই মহাকাল পর্বত রয়েছে। এখানে রাজমহল পাহাড় রয়েছে। পশ্চিমবঙ্গে ঠিক একটু বাদিকে গঙ্গা নদীটা এসেছে, গঙ্গা কিন্তু এই রাজমহল পাহাড়ের কাছেই একটা বাঁক নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তো রাজমহল পাহাড়টা কিন্তু ঠিক পশ্চিমবঙ্গে এদিকে বিহারের এই জায়গাটা করে কিন্তু আছে রাজমহল পাহাড়। এবার দক্ষিণ ভারতে আমরা দেখব পরপর অনেকগুলো পাহাড় আছে। নাল্লামাল্লা, ভেনুকোন্ডা, পালকোন্ডা, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ পাহাড়। তারপরে সেভরয়, সিরুমালাই, পালানি, এই সমস্ত পাহাড়গুলো আমরা তামিলনাড়ু অঞ্চলে দেখতে পাবো। তো এগুলো অনেক সময় প্রশ্ন হয়, কিন্তু রাজ্য কোন রাজ্যে কোন পাসটা রয়েছে সেটা থেকে কিন্তু প্রশ্ন হয়। তো আমরা এই ম্যাপটা ভালো করে, যত ভালো করে স্টাডি করব, তত কিন্তু আমরা মনে রাখতে পারব। নীলগিরি, নীলগিরিটা হচ্ছে ঠিক এইখানে, নীলগিরি পর্বত, এখানে পশ্চিমঘাট এসেছে, এখানে পূর্বঘাট এসেছে। এই পূর্বঘাট এবং পশ্চিমঘাটের যে জাংশন পয়েন্ট, সেইখানে হচ্ছে নীলগিরি রয়েছে। তারপর এখানে আনাইমালাই, এবং আরেকটা প্রশ্ন খুব দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ভারতের সবচেয়ে দক্ষিণে যে পাহাড়টা রয়েছে সেটা কোনটা, সেটা হচ্ছে কার্ডামাম। কার্ডামাম হচ্ছে ভারতের সবচেয়ে দক্ষিণে অবস্থিত পাহাড়। তাহলে এগুলো মোটামুটি আমরা একটু দেখে নেব যে মূল পর্বত ছাড়াও আরও কোথায় কি পাহাড় রয়েছে, সেটা এখান থেকে আমরা জানতে পারব। আচ্ছা, এইখানে আমরা একটা উপত্যকাগুলো দেখতে পাচ্ছি। গাঙ্গেয় সমভূমি, এই জায়গাটা গাঙ্গেয় যেটা একটু আগে বলছিলাম, এই জায়গাটা হচ্ছে সিন্ধু, এই জায়গাটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি। এখানে ব্রহ্মপুত্র উপত্যকা, পুরো এই এলাকাটা ব্রহ্মপুত্র। আর এই দিকে একদম এখানে আমরা পরপর দক্ষিণ ভারতের যে নদীগুলো, দক্ষিণ ভারতের সব নদীগুলো আমরা এই জায়গার মধ্যে পাবো। এখানে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এখানে পেন্নার, পোলার, এই দুটো নদীও রয়েছে, খুব বড় নয়, কিন্তু মূলত এখানে
মহানদী, তারপরে গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী। তাহলে এগুলো এখানে পরপর রয়েছে। এবার মালভূমি, আমি মালভূমি একটু আগে আলোচনা করেছি। একদম উত্তর পূর্বে এখানে মেঘালয় মালভূমি রয়েছে, এখানে মেঘালয় মালভূমি রয়েছে উত্তর পূর্বে। আচ্ছা, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের খনিজ ভাণ্ডার ছোটনাগপুর মালভূমি আছে এই জায়গাটাতে। ভারত পশ্চিমবঙ্গের ঠিক পশ্চিম দিকে, পশ্চিমবঙ্গেরও পুরুলিয়া আশপাশের জেলাগুলোর অংশ রয়েছে এর মধ্যে ছোটনাগপুর মালভূমি। তার পাশে এখানে রয়েছে রাঁচি মালভূমি। আচ্ছা, একেবারে আরাবল্লীর পরেই এখানে আরাবল্লী, তারপর এখানে মারওয়ার, মালওয়া, মধ্য ভারত পাথার, বুন্দেলখণ্ড, তারপরে বাঘেলখণ্ড, এই সব মালভূমিগুলো কিন্তু যেটা আমরা মধ্য ভারতের মালভূমি বলছিলাম, অর্থাৎ এখানে গাঙ্গেয় সমভূমি, তার ঠিক নিচেই যে মধ্য ভারতের মালভূমি, সেই জায়গাতে আমরা কিন্তু এই সব পরপর পরপর মালভূমিগুলো দেখতে পাবো। তো প্রত্যেকটা আমাদের কিন্তু এই ম্যাপ স্টাডির মাধ্যমেই মনে রাখতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়। আর অনেক সময় কার পাশে কোনটা রয়েছে সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়। দক্ষিণ ভারতের আমরা যেটা দাক্ষিণাত্য মালভূমি বলছি, দাক্ষিণাত্য মালভূমি এখানে তিনটে ভাগ রয়েছে। মহারাষ্ট্র মালভূমি, এটা কর্ণাটক মালভূমি, এদিকে তেলেঙ্গানা মালভূমি। এই তিনটে অংশ নিয়েই হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। তো এই যে পুরো ভারতবর্ষে একটা বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু মালভূমি আছে। আমাদের সমভূমিটা বাদ দিলে উত্তরে আর মাঝে কিছু পর্বত ছাড়া বাকি ম্যাক্সিমাম এলাকা কিন্তু মালভূমি অঞ্চল পড়ছে। বিশেষ করে মধ্য ভারতের এই অংশগুলো মালভূমি তৈরি হয়েছে। আচ্ছা, এইখানে আমাদের যে উপকূল ভাগ, আমাদের ভারতবর্ষে একটা দীর্ঘ অংশ, এইখানে এই গুজরাটের এই অংশ থেকে শুরু করে একেবারে এদিকে পশ্চিম দিকে, এদিকে পূর্ব দিকের একটা বিস্তীর্ণ অংশ আমাদের সমুদ্রের সাথে বাউন্ডারি রয়েছে, উপকূল রয়েছে। তো উপকূলের বিভিন্ন নাম আছে। পূর্ব দিকে দুটো ভাগ করা হয়, মূল ভাগ দুটো করা হয়। একটা হচ্ছে উত্তর সরকার উপকূল, আর একটা হচ্ছে এখানে করমণ্ডল উপকূল। উত্তর সরকার আর করমণ্ডল উপকূল। আচ্ছা, এইদিকে কঙ্কন, এই জায়গাটা কঙ্কন, পশ্চিমের উপরের অংশটা কঙ্কন। তারপরে এইখানে কর্ণাটক, কেরালার পুরো অংশটাই হচ্ছে এই জায়গাটা কর্ণাটক। তারপরে কেরালার পুরো অংশটাই রয়েছে মালাবার উপকূল। পুরো কেরালার যে উপকূল অংশ, এই জায়গাটা হচ্ছে মালাবার উপকূল। আর উত্তর সরকারের মধ্যে এখানে উড়িষ্যার অংশটাকে উৎকল বলা হয়, উৎকল কোস্ট। অন্ধ্রের অংশটা অন্ধ্র, আর এই জায়গাটা হচ্ছে করমণ্ডল, অর্থাৎ তামিলনাড়ুর এই উপকূলটা হচ্ছে করমণ্ডল উপকূল। তাহলে এইগুলো মূল ভাগগুলো করা হয়। এবার এখানে পলিটিক্যাল যে ম্যাপটা আমাদের একটু খুব ভালো করে দেখতে হবে। পলিটিক্যাল ম্যাপটা কার পাশে কোন রাজ্য রয়েছে, কার সাথে কে বাউন্ডারি শেয়ার করছে, এবং সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, এগুলো খুব কমন বিষয়। যেমন এখানে রাজস্থান আমরা দেখতে পাচ্ছি, রাজস্থানের অংশটা সবথেকে বড় এলাকা। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, তার নিচে উত্তরাখণ্ড, এদিকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করেছে, সবচেয়ে বেশি সংখ্যক রাজ্য। এদিকে বিহার, ঝাড়খণ্ডের সাথে কিছুটা, ছত্তিশগড়ের সাথে, মধ্যপ্রদেশের সাথে, হরিয়ানার সাথে, এখানে রাজস্থানের সাথে কিছুটা, এদিকে উত্তরাখণ্ডের সাথে, হিমাচল প্রদেশের সাথে খুব সামান্য অংশ। এতগুলো রাজ্যের সাথে বাউন্ডারি রয়েছে। এখানে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া এখানে সবচেয়ে ছোট, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র, তেলেঙ্গানা, এখানে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এখানে সিকিম, আর এখানে উত্তর পূর্বের রাজ্য। উত্তর পূর্বের রাজ্যগুলো খুব ভালো করে আমাদের জানতে হবে। একদম উপরে হচ্ছে অরুণাচল প্রদেশ, যেহেতু সূর্য এখানে প্রথম আমরা দেখতে পাই। ভারতের সবচেয়ে পূর্ব দিকের রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। এই জায়গাটাতে সবার আগে সূর্য ওঠে বলে এর নাম অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের নিচে রয়েছে নাগাল্যান্ড, তারপরে মণিপুর, তারপরে মিজোরাম। পরপর এখানে চারটে রাজ্য, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এখানে হচ্ছে ত্রিপুরা, বাংলাদেশের ঠিক পাশেই
এটাও বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে, ত্রিপুরা। আর এই জায়গাটা হচ্ছে মেঘালয়, বাকি পুরো অংশটাই হচ্ছে আসাম। তাহলে এই জায়গাটা সেভেন সিস্টার্স বলা হয়, 7টা রাজ্য রয়েছে, সেভেন সিস্টার স্টেট বলা হয় এই রাজ্যগুলোকে। আর এখানে রয়েছে লাক্ষাদ্বীপ, এখানে রয়েছে আন্দামান নিকোবর। এই হচ্ছে আমাদের ওভারঅল স্ট্রাকচার। এবার আমাদের যে প্রশ্নগুলো এসে থাকে, আমাদের ভারতের যে অক্ষাংশগত দ্রাঘিমাংশগত বিস্তার, এখানে অক্ষাংশগত বিস্তারটা দেখানো আছে এবং এখানে দুভাবে প্রশ্ন হয়, একটা হচ্ছে মূল ভূখণ্ড আর একটা হচ্ছে আন্দামান নিকোবর নিয়ে। তো মূল ভূখণ্ড যেটা, সেটা হচ্ছে কি, এইখানে কন্যাকুমারিকা অর্থাৎ 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর পর্যন্ত এই যে পুরো অংশটা, এটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট। আর আন্দামানের একেবারে দক্ষিণের যে অংশটা, যদি প্রশ্ন হয় যে ভারতের অক্ষাংশগত বিস্তার কত, শুধু যদি বলা হয় ভারতের অক্ষাংশগত বিস্তার কত, তাহলে বলতে হবে 6 ডিগ্রি 7 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। যদি বলা হয় মূল ভূখণ্ড, তাহলে সেটা পাল্টে হয়ে যাবে 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট। অর্থাৎ এখানে যে দ্রাঘিমাটা গেছে সেটা। আর আন্দামানের একেবারে নিকোবরের এই অংশটা দিয়ে যে দ্রাঘিমা গেছে সেটা হচ্ছে 6 ডিগ্রি 7 মিনিট উত্তর। এটা হচ্ছে ভারতের অক্ষাংশগত বিস্তার। এবার ভারতের সবচেয়ে পূর্ব দিকের এবং সবচেয়ে পশ্চিম দিকের অংশ, অরুণাচল প্রদেশে এই জায়গাটা একবারে এই যে অংশতে, এখানে সূর্য ওঠে সবার আগে, এটা কিবিথু। অরুণাচল প্রদেশের কিবিথু হচ্ছে ভারতের সবচেয়ে পূর্বতম অংশ, কিবিথু। আর সবচেয়ে পশ্চিমতম অংশ গুজরাটের, সেটা হচ্ছে ঘাওয়ার মাতা। এই জায়গাতে ভারতের পশ্চিমতম বিন্দু গুজরাটের ঘাওয়ার মাতা, আর এখানে কিবিথু হচ্ছে অরুণাচল প্রদেশের সবচেয়ে পূর্ব দিকের অংশটা। এবার ভারতের যে মধ্য দ্রাঘিমা, অর্থাৎ ভারতের ঠিক মাঝ বরাবর যে দ্রাঘিমা রেখাটা গেছে, ঠিক মাঝ বরাবর যে দ্রাঘিমা রেখাটা গেছে, যে দ্রাঘিমার সময়টাকে আমরা সারা ভারতের সময় ধরে হিসাব করি, বা আমরা ঘড়িতে যে সময়টা দেখি, সেটা হচ্ছে এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার সময়। সারা ভারতবর্ষে এই সময়টা ধরেই কিন্তু সমস্ত কাজকর্ম চলে, এটাই ভারতের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তো এই যে মধ্য দ্রাঘিমা, এই মধ্য দ্রাঘিমা ঠিক কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে সেটা প্রশ্ন হয় অনেক সময়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, উত্তরপ্রদেশের ওপর দিয়ে গেছে, কিছুটা মধ্যপ্রদেশের ওপর দিয়ে গেছে, ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে, উড়িষ্যার ওপর দিয়ে গেছে, আর অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে গেছে। তাহলে এতগুলো রাজ্যকে কিন্তু টাচ করে গেছে মধ্য দ্রাঘিমা। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। অনেক সময় মধ্য দ্রাঘিমার মানটা জিজ্ঞাসা করা হয় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, আবার অনেক সময় কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেই প্রশ্নটা করা হয়। তাহলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। এবার গ্রিনিচ মিন টাইম, অর্থাৎ গ্রিনিচ মানে এখানে হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা, আর আমাদের ভারতের ঠিক মাঝ বরাবর গেছে 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা। এটা মূল মধ্যরেখা 0 ডিগ্রি, আর এটা 82 ডিগ্রি 30 মিনিট। তো এই যে গ্রিনিচ মিন টাইম, অর্থাৎ গ্রিনিচের ওপর দিয়ে মূল মধ্যরেখা যে গেছে, তার যে সময়, তার সাথে ভারতের সময়ের তফাৎ কত না 5.5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট। এটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ লন্ডন এই যে এই জায়গাতে রয়েছে গ্রিনিচ 0 ডিগ্রি, সেখানের থেকে আমাদের ভারতের সময়ের তফাৎ কত
5.5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর, 23 ডিগ্রি 30 মিনিট উত্তর যে অক্ষরেখা, সেটা কোন কোন রাজ্যকে টাচ করে গেছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে বিগত সময়ে। একেবারে পশ্চিম দিকে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, 8টা রাজ্য। এইদিকে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আর এখানে ত্রিপুরা আর মিজোরাম, 8টা রাজ্যের ওপর দিয়ে এখানে কর্কট ক্রান্তি রেখা গেছে। পশ্চিমবঙ্গেরও আমরা দেখব প্রায় মাঝ বরাবর গেছে, কৃষ্ণনগরের শহরের সবচেয়ে কাছাকাছি অংশ দিয়ে গেছে পশ্চিমবঙ্গের, এটাও প্রশ্ন হয় অনেক সময়। আচ্ছা, ভারতের পূর্ব পশ্চিমে বিন্দু পড়েছিলাম, এখানে কিবিথু, এখানে ঘাওয়ারমাতা, আর ভারতের উত্তর দিকে সবচেয়ে উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল, ইন্দিরা কল। আর মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা, এখানে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। আর যদি বলা হয় আন্দামান নিকোবর সহ বা ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ভারতের দক্ষিণতম বিন্দু। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। তাহলে এগুলো সরাসরি এগুলো থেকে প্রশ্ন আসে। আচ্ছা, ভারতের এই পূর্ব পশ্চিমে বিস্তার, এই যে এতটা, এবং উত্তর দক্ষিণে বিস্তার, এটার দৈর্ঘ্য কত? পূর্ব পশ্চিমে যে বিস্তার তার দৈর্ঘ্য হচ্ছে 2933 কিলোমিটার, আর উত্তর দক্ষিণে বিস্তার অর্থাৎ একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত 3214 কিলোমিটার। 3214 আর 2933 কিলোমিটার, এটা হচ্ছে এর দৈর্ঘ্য। এটা হচ্ছে 32,87,000 হবে, 32,87,263 কিলোমিটার। এটা হচ্ছে ভারতের টোটাল এরিয়া, ভারতের মোট এরিয়া হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার, টোটাল ভারতের এরিয়া, যেটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে এলাকার মধ্যে 2.43%। 2.43 অর্থাৎ আমাদের যে টোটাল স্থলভাগ আছে সারা বিশ্বে তার 2.43% হচ্ছে ভারতের টোটাল এরিয়া। এগুলো সবকটা থেকে প্রশ্ন এবং একেবারে টু দি পয়েন্ট রয়েছে, এই জায়গা থেকে যা যা প্রশ্ন হয় সব কিন্তু এর মধ্যে আছে। আচ্ছা, ভারতের এই যে অবস্থানটা, ভারত হচ্ছে সারা বিশ্বের মধ্যে এই টোটাল এরিয়ার দিক থেকে 7 নম্বরে আছে, সারা বিশ্বের মধ্যে 7 নম্বরে আছে টোটাল এরিয়ার দিক থেকে। আচ্ছা, এবার যদি প্রশ্ন হয় যে ভারতের যে ভূখণ্ড সেখানে কতটা অংশ সমতল ভূমি, কতটা পার্বত্য অঞ্চল, কতটা মালভূমি, তাহলে কি উত্তর হবে? সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সমভূমি অঞ্চল। সারা ভারতবর্ষ জুড়ে সমভূমি অঞ্চলের শতাংশ হচ্ছে 43.0%। 43%, প্রচুর অংশ রয়েছে আমাদের সমভূমি, কারণ উত্তরের একটা বৃহৎ সমভূমি রয়েছে, উপকূলের সমভূমি রয়েছে, রাজস্থান সমভূমি রয়েছে, একটা বিস্তীর্ণ অংশ সমভূমির মধ্যে পড়ছে। সমভূমির পরে কিন্তু মালভূমি, 27.5% মতো রয়েছে মালভূমি অঞ্চল, প্লেটো রিজিয়ন। পার্বত্য অঞ্চল রয়েছে প্রায় 10.7% বা 11%, আর পাহাড়ি অঞ্চল রয়েছে 18.6%। অর্থাৎ এই যে ডিভিশনগুলো, পাহাড়ি অঞ্চলও নেহাত কম নয় বা একবারে উঁচু পার্বত্য অঞ্চলও খুব কম নয়, যথেষ্ট বেশি।
তবে এটা জিজ্ঞাসা করা হয় দু তিনভাবে জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে বেশি অংশ কি রয়েছে, সেটা অবশ্যই সমভূমি অঞ্চল ভারতের। দ্বিতীয় হচ্ছে মালভূমি। পাহাড় পর্বত অনেক সময় একসাথেও করা হয়, কিন্তু এখানে যেহেতু আলাদা রয়েছে আমরা একটু দেখে রাখবো। পাহাড়ি অঞ্চল এবং সবচেয়ে উঁচু পার্বত্য অঞ্চল। 1000 মিটারের ওপরে হলে তখন আমরা পর্বত বলি, 600 থেকে 1000-এর মধ্যে হলে পাহাড়ি অঞ্চল বলি। আচ্ছা, এবার এখানে আমাদের যে স্থলভাগের যে দৈর্ঘ্য, স্থলভাগের এই যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারের যে টোটাল দৈর্ঘ্যটা এটা কত? এই পর্যন্ত এটা হচ্ছে 15,200 কিলোমিটার। 15,200 কিলোমিটার টোটাল এইদিকে ওপরের অংশটা। আচ্ছা, এইখানে দক্ষিণ দিকের এই যে টোটাল অংশটা রয়েছে, এটা মূল ভূখণ্ডে হচ্ছে 6,100 কিলোমিটার, আর আন্দামান নিকোবর যদি ধরা হয় তাহলে 7,516.6 কিলোমিটার। জিজ্ঞাসা করা হয় ভারতের মূল ভূখণ্ডের উপকূলভাগ দৈর্ঘ্য কত। মূল ভূখণ্ড বললে 6,100, আর যদি কোনো কিছু না বলা থাকে তাহলে হবে 7,516.6 কিলোমিটার। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। কোন দেশের সাথে ভারতের কত কিলোমিটার বর্ডার আছে? কোন দেশের সাথে কত কিলোমিটারের বর্ডার আছে? ভারতের বর্ডার সবচেয়ে বেশি আছে বাংলাদেশের সাথে। দৈর্ঘ্যের দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বর্ডার আছে 4,096.7 কিলোমিটার। এটা মনে রাখতেই হবে, যেহেতু সব থেকে বেশি রয়েছে বাংলাদেশের সাথে, 4,096.7 কিলোমিটার। তারপরে রয়েছে চীনের সাথে, যদিও এটা তিব্বত, কিন্তু চীন দখল করে রেখেছে, তাহলে 3,488 কিলোমিটার। এখানে অরুণাচল প্রদেশের অংশ, সিকিমে কিছুটা, উত্তরাখণ্ড, উত্তরাঞ্চল, এখানে লাদাখ, টোটাল হচ্ছে 3,488 কিলোমিটার চীনের সাথে রয়েছে। আর পাকিস্তানের সাথে রয়েছে 3,323 কিলোমিটার। তারপরে নেপালের সাথে রয়েছে 1,751, ভুটানের সাথে রয়েছে 699 কিলোমিটার, এবং আফগানিস্তানের সাথে খুব ছোট্ট 106 কিলোমিটার। যদিও ওই জায়গাটা পিওকে দখল করে রেখেছে, মানে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর এই জায়গাটা হয়ে রয়েছে, এদিকে আকসাই চীন। কিন্তু যেহেতু আমরা ভারতের সার্বভৌমত্বকে স্বীকার করি, তাহলে এই জায়গাটা আফগানিস্তানের সাথে কিন্তু আমাদের 106 কিলোমিটারের একটা খুব ছোট্ট বর্ডার রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে বাউন্ডারি কতটা, কার সাথে কতটা আছে। এবং আরেকটা প্রশ্ন এখান থেকে হয়, সেটা হচ্ছে কোন কোন রাজ্যের সাথে বর্ডার আছে। বিশেষ করে পাকিস্তানে জিজ্ঞাসা করা হয়। এখানে কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, এখানে গুজরাট, এতগুলো রাজ্যের সাথে আমরা দেখব বর্ডার আছে। 4টে রাজ্যের সাথে পাকিস্তানের বর্ডার দেখতে পাবো। চীনের সাথে এখানে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল, এখানে সিকিম, অরুণাচল প্রদেশ, এই জায়গাতে এতগুলো রাজ্যের সাথে বর্ডার আছে। তারপরে এখানে মায়ানমারের বর্ডার আছে, মিজোরাম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের সাথে। ভুটানের বর্ডার আছে এখানে পশ্চিমবঙ্গ, সিকিমের সাথে কিছুটা, অরুণাচল প্রদেশ, আসাম। নেপালে বর্ডার রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাঞ্চলের সাথে। তো এই কোন কোন দেশের কার সাথে বর্ডার আছে সেটা আমাদেরকে ম্যাপ স্টাডি করে মনে রাখতে হবে। এবার কোন বর্ডারটাকে কি বলা হয়? পাকিস্তানের সাথে এই যে এটা র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন, আফগানিস্তানের সাথেও র্যাডক্লিফ লাইন বলা হয়। নেপালের সাথে র্যাডোলিফ লাইন, চীনের সাথে ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন, আর বাংলাদেশের সাথেও এটা র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ করেছিল এই পাকিস্তান বাংলাদেশের এই যে সীমারেখাটা র্যাডক্লিফ করেছিল, এটা র্যাডক্লিফ লাইন বলা হয়।
নেপালের সাথে র্যাডোলিফ, আর ম্যাকমোহন বলা হয় চীনের সাথে যে বাউন্ডারিটা রয়েছে সেটাকে। আচ্ছা, এলাকার দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে রাজস্থান। রাজ্যগুলোর মধ্যে রাজস্থান, রাজস্থানের পরে কিন্তু চলে আসছে মধ্যপ্রদেশ। রাজস্থানের পরে মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র এবং তারপরে রয়েছে উত্তরপ্রদেশ। সবচেয়ে ছোট হচ্ছে গোয়া, ৩,৭০২ স্কোয়ার কিলোমিটার। আর দ্বিতীয় ছোট, সবচেয়ে ছোট হচ্ছে সিকিম, ৭,০৯৬ স্কোয়ার কিলোমিটার। তাহলে এগুলো হচ্ছে টোটাল এরিয়া, কোন রাজ্যের কত। অনেক সময় সাজানো দিতে পারে ১, ২, ৩, ৪ পরপর, সেই জন্য আমাদের আশপাশে ৩-৪টে জেনে রাখা দরকার। এবার আন্দামান নিকোবরটা আমাদের খুব ভালো করে স্টাডি করতে হবে। আন্দামানের কোন কোন দ্বীপ আছে, নিকোবরের কোন কোন দ্বীপ আছে। চারটে দ্বীপ: উত্তর আন্দামান, মধ্য আন্দামান, এখানে মধ্য আন্দামান, এটা দক্ষিণ আন্দামান। আচ্ছা, এখানে ঠিক তীর চিহ্নগুলো পড়েনি। উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান, আর নিচে আছে লিটিল আন্দামান বা ছোট আন্দামান। তাহলে এটা অসুবিধা নেই, উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান, এটা ছোট আন্দামান, লিটল আন্দামান। আর এদিকে তারপরে বেশ খানিকটা দূরে নিকোবর দ্বীপ শুরু হচ্ছে। এইখানে এটা হচ্ছে গ্রেট নিকোবর, এটা হচ্ছে কার নিকোবর। কার নিকোবর দিয়ে শুরু হচ্ছে আর গ্রেট নিকোবর দিয়ে শেষ হচ্ছে। গ্রেট নিকোবর হচ্ছে নিকোবরের সবচেয়ে বড় দ্বীপ এবং ভারতের সবচেয়ে দক্ষিণতম অংশ, এখানেই পড়ছে। তাহলে এটা, এবং এই যে দক্ষিণ আন্দামান এবং ছোট আন্দামানের মধ্যে যে জলভাগটা, এটাকে বলা হয় ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ এই জায়গাটা। আর এই আন্দামান, অর্থাৎ এই লিটিল আন্দামান এবং এখানে নিকোবর, আন্দামান এবং নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি অক্ষরেখা এখান দিয়ে গেছে, সেজন্যে এটাকে বলা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান, এই পুরো আন্দামান এবং এই পুরো নিকোবরের মাঝখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। তো এইটা আমাদের ওভারঅল মনে রাখতে হবে। আবার আমরা যখন ভারতের ভূপ্রকৃতি ডিটেলে পড়ব তখন এটা নিয়ে আলোচনা করব। এখানে আরও বেশ কিছু ডিটেল তখন আসবে, সেটা আমরা তখন আলোচনা করব। এখানে ওভারঅল আমরা দেখে নেব। আচ্ছা, লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে, এখানে লাক্ষাদ্বীপের দ্বীপগুলো রয়েছে কাভারাত্তি আর মিনিকয়। কাভারাত্তি আর মিনিকয় এই দুটোর মাঝে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। কাভারাত্তি আর মিনিকয়ের মধ্যে 9 ডিগ্রি চ্যানেল রয়েছে। আর মিনিকয় হচ্ছে লাক্ষাদ্বীপের সবচেয়ে দক্ষিণতম দ্বীপ। তারপরে এখানে শুরু হয়ে যাচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ একটা দেশ আমরা জানি, তো এই মালদ্বীপ শুরু হচ্ছে এখানে। তাহলে মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। তাহলে 8 আর 9 কিন্তু এখানে রয়েছে। তো লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মধ্যে রয়েছে, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। আর কাভারাত্তি মিনিকয় এর মধ্যে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, তাহলে এইগুলো মনে রাখতে হবে। এবার আমাদের জনসংখ্যা থেকে কিছু প্রশ্ন হয়, খুব ছোট করে দেখে নেব, যদিও পপুলেশন অধ্যায়টা আমরা পরে ডিটেলে আলোচনা করব। যেহেতু আমাদের হাতে 2011 তথ্যটাই রয়েছে, সেন্সাস ডেটা 2021-এরটা তো আসেনি, 27-এর দিকে আসার কথা আছে বা 26-এর শেষ দিকে 27-এ আসবে। তো আমাদের এখানে একটু জেনে রাখতে হবে, এখানে ডিকেডাল গ্রোথ অর্থাৎ দশকীয় বৃদ্ধির হার 2001 থেকে 2011 পর্যন্ত যে বৃদ্ধির হার ছিল সেটা ছিল 17.7%। 17.7%। আচ্ছা, ভারত সারা বিশ্বের মধ্যে জনসংখ্যার 17.5% হচ্ছে ভারতের জনসংখ্যা। এটা হিউজ পপুলেশন। আয়তনের এলাকার দিক থেকে 2.41% সারা বিশ্বের, আর জনসংখ্যার হচ্ছে 17.5%। প্রচুর জনসংখ্যা।
বর্তমানে 1 নম্বরে চলে এসেছে, আমরা সেন্সাস ডেটা হাতে পেলেই জানতে পারবো। আচ্ছা, মহিলা জনসংখ্যা হচ্ছে 58.74 কোটি, পুরুষ জনসংখ্যা 62.31 কোটি। শিক্ষার হার, ভারতে ওভারঅল শিক্ষার হার ছিল 74.04%। মহিলা সাক্ষরতা ছিল 64.6, মেল লিটারেসি ছিল 80.9%। আর প্রতি 1000 জন পিছু মহিলার সংখ্যা ছিল 943, লিঙ্গ অনুপাত যেটাকে বলা হয়। তাহলে এই তথ্যগুলো আমরা এখান থেকে পাচ্ছি। ওভারঅল এখানে পলিটিক্যাল পোর্শন, ফিজিক্যাল পোর্শনের যাবতীয় বেসিক যে তথ্য সেটা আমি এখানে উপস্থাপন করলাম। নেক্সট দিন আমরা এই ফিজিক্যাল পোর্শনের যে ডিটেল, অর্থাৎ পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, তার যে ডিটেল, সেগুলো ডিটেলে আমরা দেখব। কিন্তু এখানে আমরা একটা আইডিয়া করে নিলাম, ওভারঅল দেখে নিলাম। এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন, আমি এখানে যা যা বলেছি প্রশ্ন এখান থেকে থাকবেই থাকবে অবশ্যম্ভাবী, কারণ এখানে পুরো অংশটাই আছে, ফিজিক্যাল পলিটিক্যাল পোর্শনে পুরো অংশটাই এখানে দেওয়া আছে। তো খুব ভালো করে পড়বেন, এবং যেহেতু ম্যাপ দেয়া আছে, ম্যাপ দিয়ে পুরো পোর্শনটা করা আছে, ম্যাপ স্টাডিটা খুব ভালো করে এখান থেকে করে নেবেন। তাহলে পরবর্তীতে আমরা যখন এটা ডিটেলে পড়ব, তা সেটা কিন্তু বুঝতে সুবিধা হবে, সর্বোপরি মনে রাখতে সুবিধা হবে। তো আমরা ম্যাপটা কিন্তু খুব ভালো করে স্টাডি করব এখান থেকে। ঠিক আছে, কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। হ্যালো স্যার, বলুন। সে যে ডানকান প্যাসেজ যেটা বললেন ওটা কোনখানে? ডানকান প্যাসেজটা হচ্ছে দক্ষিণ আন্দামান আর ছোট আন্দামানের মধ্যে। উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান, তার খানিকটা দূরে রয়েছে ছোট আন্দামান। তাহলে দক্ষিণ আন্দামান আর ছোট আন্দামানের মধ্যে যে জলভাগটা আছে সেইটাকে বলা হচ্ছে ডানকান প্যাসেজ। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ডানকান প্যাসেজ। আর পুরো আন্দামান আর নিকোবরের মাঝে যে জলভাগটা সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এই প্রশ্ন মানে কতবার যে রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষাতে তার হিসাব নেই। আন্দামান নিকোবরটা একটা টার্গেট কোয়েশ্চেন আসার খুব ইম্পর্টেন্ট জায়গা। আরও অনেক কোয়েশ্চেন হয় এখান থেকে, সেটা আমরা এখানে আলোচনা করছি না, এখান থেকে আর ডিটেল এখানে প্রয়োজন নেই। আমরা ফিজিক্যাল পোর্শন যখন ডিটেলে পড়ব সে তখন আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটা প্রয়োজন হলে আরেকবার দেখে নেবেন। সবচেয়ে বেশি যেটা দেখার দরকার সেটা হচ্ছে ম্যাপটা। আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো, আপনারা এটা পুরো ম্যাপটা খুব ভালো করে স্টাডি করে ফেলবেন। তাহলে নেক্সট টাইম আমি যখন ডিটেলে সবটা পড়াবো সেটা অনেক বেশি সুবিধাজনক হবে আপনাদের পক্ষে। ঠিক আছে, স্যার। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।